লোকাল হয়ে যাচ্ছে, আসলে বাঘ কিন্তু তার জায়গাতেই যাচ্ছে, কিন্তু সেটা মানুষ সেখানে বসতি করে বাঘের জায়গাতে চলে গেছে। আমরা আরো আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে আসছি, একটা বিরতি নিচ্ছি বাংলাদেশ এখনে, ফিরছি একটু পরে। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। স্যার, আমরা বাঘের প্রসঙ্গে আলোচনা আরো করব, আর তার আগে আপনার কাছে আমি বিপন্ন প্রাণীর যে আর যে একটা তালিকা আছে, আর কি কি প্রাণী বিপন্ন হয়ে গেছে বা হতে চলেছে সেটা সম্পর্কে একটু জানতে চাইবো। মানে আমাদের বিপন্ন প্রাণীর একটি তালিকা তো আইইউসিএন করেছে 2003 সালের, যতদূর আমার মনে পড়ে, হয় 2000 সালে অথবা 2003 সালে। আমিও এটার সাথে সংশ্লিষ্ট ছিলাম, আমি এটার এডিটর ছিলাম, ওই 5 খণ্ডের যে বই হয়েছে আর কি। তো আমাদের যদি আমরা বলি যে মেরুদণ্ডী প্রাণী যেগুলো আছে আর কি, আমাদের মেরুদণ্ডী প্রাণীর সংখ্যা 1600 মতো হবে, প্রজাতির সংখ্যা প্রায় 1600 হবে। আমরা মাছ থেকে যদি শুরু করি, মাছ থেকে স্তন্যপায়ী প্রাণীতে যদি আসি, মাছ, ব্যাঙ, সাপ, পাখি এবং স্তন্যপায়ী প্রাণী যদি আসি, তাহলে তখন আমরা দেখেছিলাম এর প্রায় 50 ভাগই বিপন্ন। মানে বন্যপ্রাণী বিশেষ করে কোনগুলো? হ্যাঁ, বন্যপ্রাণী আমরা মানে আসলে বন্যপ্রাণীর সংজ্ঞাটা কিন্তু আর ওই ইসে নেই। আগে আমরা একসময় বলতাম যে আগের যে আমাদের বন্যপ্রাণী যে আইন ছিল, সেখানে আমরা বলতাম যে ব্যাঙ থেকে শুরু করে ব্যাঙ, সাপ, পাখি এবং যে স্তন্যপায়ী প্রাণী। এখন মানে ওই ওয়াইল্ড লাইফের যে ডেফিনিশনটা, সেটাকে একটুখানি সংজ্ঞাটা একটু ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। সে কারণে তারপরেও যদি আমরা ওই ব্যাঙ, সাপ থেকে শুরু করি, তাহলে যে প্রজাতিগুলো আছে আমাদের, তার প্রায় 50 ভাগের বেশি কিন্তু এখনো বিপন্ন। এই বিপন্নের আবার বিভিন্ন স্তর রয়েছে, যে কোনোটা একেবারে আশঙ্কাজনকভাবে বিপন্ন, মানে মহাবিপন্ন আর কি। সে তালিকার ভেতরে আমাদের বড় প্রাণীগুলোই বেশি, বিশেষ করে যেমন স্তন্যপায়ী প্রাণীদের ভেতরে যদি আমরা এই বাঘের কথা বলি, হাতির কথা বলি, বানরদের কথা বলি, মানে যারা বন্যপ্রাণীর অবস্থানে কি হুমকির মুখে বাংলাদেশে? বন্যপ্রাণীর প্রায় প্রত্যেকটি বন্যপ্রাণী কিন্তু হুমকির সম্মুখীন। কারণ হয়েছে যারা একটু বড়, অবয়বে বড়, যাদের প্রয়োজনটা বেশি, বিশেষ করে স্তন্যপায়ীদের কথা যদি বলি আমরা, তাদের যেহেতু প্রয়োজনটা বেশি, অতএব তাদের বাসভূমিও নষ্ট হয়েছে, তাদের খাবার নষ্ট হয়েছে, তাদের সব কিছুই নষ্ট হয়েছে। তো যে কারণে তারা প্রাথমিকভাবে প্রায় প্রত্যেকটি মোটামুটিভাবে হুমকির সম্মুখীন, ইঁদুর ছাড়া। এছাড়া স্তন্যপায়ী প্রাণীরা প্রায় প্রত্যেকটি হুমকির সম্মুখীন। মোকাররম ভাই, আপনার কাছে আমার যেটা প্রশ্ন, যে এই হুমকির মুখে আমরা শুনছিলাম বন্যপ্রাণী, এটার একটা বড় কারণ নিশ্চয়ই পরিকল্পনার অভাব, আপনিও তাই মনে করেন কিনা? আমরা একটা ঘটনা জানি যে সন্দ্বীপে হরিণ ছেড়ে দেওয়া হয়েছিল একজোড়া, তারপর সেটার আসলে সেটার কোনো রকম বিবেচনা না করে, যে পরবর্তীতে হরিণের সংখ্যা অনেক বেড়ে গেলে কি হবে, এবং পরে অনেক বেড়ে গিয়েছে, আমরা সেটাও জানি যে সেটা নিয়ে কোনো পরিকল্পনা নেই কি করা হবে। পরিকল্পনার অভাবটাই মূল কারণ কিনা আপনার কি মনে হয়? আপনি বলছিলেন সন্দ্বীপের কথা, অর্থাৎ নিঝুম দ্বীপ। জি, নিঝুম দ্বীপ। আমি স্যারের সঙ্গে আরেকটু যোগ করতে চাই। আপনি প্রশ্ন করেছেন যে আমাদের যে প্রাণীগুলো বিপন্ন, কিন্তু তার আগে বিলুপ্ত প্রাণীগুলো তো আমাদের মানে দেখতে হবে, যে আমাদের দেশে ছিল এখন নাই, এরকম কিছু প্রাণীও তো আছে। স্যার আমার থেকে নিশ্চয়ই আরো ভালো জানবেন। তার মধ্যে আমাদের গন্ডার ছিল, তারপরে ময়ূর ছিল, এগুলো কিন্তু বিলুপ্ত একেবারেই। তারপরে নীলগাই ছিল, যেগুলো একেবারেই নেই এখন, ছিল এক সময় কিন্তু এখন একেবারেই নেই। তো আইইউসিএন এর কথা স্যার বলেছেন, আইইউসিএন যে রেড ডাটা বুক একটা করেছে, স্যার এটার সঙ্গে জড়িত ছিলেন। আমি একটু বিনীতভাবেই বলতে চাই, আসলে রেড ডাটা বুকটা আমার কাছে অনেকটা ইনকমপ্লিট মনে হয়েছে, কারণ এটা আমি সংগ্রহ করেছি এবং আদ্যপান্ত পড়েছি আমি। এটা একসময় আমার কাছে পুরোটাই আছে এবং আমি পড়ে দেখেছি, সেখানে অনেক তথ্যই একেবারে ফিল্ড লেভেল থেকে যেটা নেওয়া দরকার ছিল, যে আমাদের যেখানে যা ছিল, কোথায় কি ছিল, সেগুলো আসলে ঠিক ওইভাবে উঠে আসেনি, যে গবেষণাটা ওইভাবে হয়নি। হয়তো যারা গবেষণার দায়িত্বে ছিলেন, সুনির্দিষ্টভাবে বলবেন কোনো উদাহরণ, এই যেটার কথা বলছিলেন? যেমন যেগুলো বিপন্ন বলা হয়েছে, হয়তো বলা হয়েছে যে ওই প্রাণীটি বিপন্ন, কিন্তু সেটা কেন বিপন্ন এবং সেটা নমুনাটা কোথায় পাওয়া গেছে, মানে কত আগে দেখা গেছে, এই ধরনের কোনো রেকর্ড কিন্তু সেখানে ব্যবহার করা হয়নি। এই কারণে তথ্যের কিছুটা রয়েছে। এবং কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে স্থানীয় নামগুলি ব্যবহৃত হয় না, যেটা সাধারণ মানুষ জানে বা আমরা যে নাম দিয়ে চিনবো, সেখানে হয়তো বৈজ্ঞানিক নামটি ব্যবহার করা হয়েছে। এরকম অনেকগুলো বিষয় ছিল আর কি, যেটা রেজা খান স্যারের বইয়ের মধ্যে আমরা পেয়েছি। উনি
তার গবেষণার মধ্যে বন্যপ্রাণীর যে বিষয়গুলি ছিল উনি সেখানে কোথায় কি ছিল, কোথায় দেখা গেছে, কত সালে দেখা গেছে, বাংলাদেশে কোন প্রান্তে দেখা গেছে, জি, মোকাররম সমস্ত ভাই, এখন রেকর্ডগুলি আপনার ওনার কাছে ছিল। আমার প্রশ্ন যেটা ছিল যে এই যে কমে যাচ্ছে বন্যপ্রাণী, হুমকির মুখে পড়ছে তাদের অস্তিত্ব, এটার পেছনে পরিকল্পনার অভাবটা মূল কিনা আপনার কি মনে হয়? এটার পিছনে পরিকল্পনার চেয়ে আমাদের বন্যপ্রাণীর যে যে বসবাসের জায়গা, তার যে হ্যাবিটেট, এটা নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে বন্যপ্রাণীগুলো বিপন্ন হয়ে পড়ছে। কারণ বন্যপ্রাণী বসবাসের জন্য তার যে বনাঞ্চল দরকার, তার যে নিবিড় যে জায়গা দরকার, সেটা কিন্তু থাকছে না। আমাদের সংরক্ষিত বনাঞ্চল, সংরক্ষিত এবং অভয়ারণ্য সবকিছু মিলিয়ে প্রায় 37টার মতো স্থান নির্ধারণ করা আছে বন বিভাগ থেকে সারা দেশে। তো সেই জায়গাগুলোতে আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় গেছি এবং অতি সম্প্রতি আমি চুনতি অভয়ারণ্যে গেছি। সেখানে স্যার জানেন এবং অনেকেই জানেন যে সেখানে হাতির বিচরণ ক্ষেত্র ছিল, কিন্তু হাতি ওখানে কমে গেছে অনেক। হাতি সেখানে আসবে কোত্থেকে? সেখানে বনের যে ভেজিটেশন, যে লতাগুল্ম, কিচ্ছু নেই একেবারে সেখানে। তার সঙ্গে যে উঁচু গাছপালা ছিল, অর্থাৎ বন বলতে যেটা বোঝায় আসলে চুনতিতে সেই বনের কিছুই আমি আমি দেখিনি। বন বিভাগের একটা তথ্য দেখছিলাম, 2003 থেকে 2011 পর্যন্ত হাতি এবং মানুষের মুখোমুখি সংঘর্ষ হয়েছে অনেকবার। হাতি বের হয়ে এসেছে তার এলাকা থেকে, বা তার এলাকাতেই ছিল, মানুষ ঢুকে পড়েছে, আপনি যেটা বলছিলেন। 37টি হাতি এবং 73 জন মানুষ মারা গেছে, এবং সারা দেশে আনুমানিক 196 থেকে 234টি হাতি আছে, মানে যেটা আসলে খুবই কম সংখ্যা বলা যেতে পারে। কম হাতি সংখ্যা, হিসেবে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো যে এই হাতিগুলো অধিকাংশই কিন্তু ভারতের বিভিন্ন অংশ থেকে আমাদের দেশে আসে এবং এসে আবার ওরা চলে যায়। আমাদের এখানে স্থায়ীভাবে বসবাস করা হাতির সংখ্যা কিন্তু খুবই কম বলতে গেলে। আসলে যে সংখ্যাটি বলেছেন, এটা 30 ভাগ আমাদের ভারত বা মিয়ানমার থেকে হয়তো আসে, কিন্তু যে হাতিগুলো আছে, বাস্তবতা হচ্ছে যে এখনো যে বাংলাদেশে হাতি আছে, এটি কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ এখনো বন্য প্রাণীর সাথে সহাবস্থান করতে চায়। তাহলে হাতির মতো একটি প্রাণী বাংলাদেশে থাকবার কথা না। উনি যেটা বললেন, আমাদের দেশে তো বুনো মোষও ছিল, এই সুন্দরবনে জিয়া ভাই যদি বলেন, বুনো মোষ ছিল, গন্ডার ছিল, ময়ূর ছিল, সবই ছিল, কিন্তু হাতির মতো একটি প্রাণী যার প্রচুর প্রয়োজন, সেই জায়গাটার সাথে মানুষ সহাবস্থান এখনো করে যাচ্ছে বাংলাদেশের মানুষ। তাহলে বাংলাদেশের মানুষের কিন্তু এখনো চিন্তা ভাবনায় বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়টি রয়েছে। সেই ভাবনাটা আসলে কাজে লাগাতে হবে। জিয়া ভাই, আপনার কাছে আবারও বাঘ প্রসঙ্গে আমি আসতে চাই। বিকল্প উপায়ে বাঘের সংখ্যা বাড়ানোর একটা আলোচনা অনেকদিন থেকেই হচ্ছে, যে সুন্দরবন ছাড়া অন্য কোনো জায়গায়, অথবা সুন্দরবনকে সাফারি পার্ক হিসেবে ব্যবহার করে সেরকম চিন্তাও হচ্ছে। আবার আমরা জানি যে কিছুদিন আগে 3টি বাঘের শাবক পাওয়া গিয়েছিল, সেগুলোকে বঙ্গবন্ধু সাফারি পার্কে ছেড়ে দেওয়া হয়েছে। বিকল্প উপায়ে যদি বাঘের সংখ্যা বাড়ানো হয়, সেটাতে তাদের যে বৈশিষ্ট্য, সেই বাঘগুলা যে বৈশিষ্ট্য হবে, সেটা সুন্দরবনে আমাদের যে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, সেটা কি একই রকম হবে? আপনার কি মনে হয়? একই রকম হবে পুরোপুরি? এবং এটা সুন্দরবনেই সম্ভব। বঙ্গবন্ধু সাফারি পার্কে হয়তো আপনার কয়েকটি বাঘ রাখা যেতে পারে, এদের একটা রিজেনারেশন হতে পারে, কিন্তু সঠিক অর্থে বাঘের সংখ্যা বাড়ানো এবং আমাদের সংস্কৃতিতে, আমাদের ঐতিহ্যে বাঘের যে অবস্থানটা আছে, হ্যাঁ, আমরা সেটা ছোটবেলা থেকে বাঘ মামা বলে বাঘ থাকি, মামা বাঘের বলি। সাথে একটা সুন্দরবনের আত্মিক সব সম্পর্ক হয়তো জেলেরাই সবাই- বাঘ মামা বলে, হ্যাঁ, ওকে বাঘকে সম্মান করে, ভালোবাসে। তো সেটা বাড়ানো সম্ভব, এজন্য বাঘের খাদ্য দেওয়া দরকার, তাহলে সেটা- বাঘগুলো লোকালয়ে আসবে না। বাঘের এখন খাদ্যটা আসলে আমরা কিভাবে নিশ্চিত করব? আপনার কি খাদ্য মনে হয়? নিশ্চিত করবেন, যদি আপনি 500 হরিণ কিংবা ছাগল কিংবা গরু মহিষ দিলেন, দেখা যাবে 300 মানুষ খেয়ে ফেলছে, 200 বাঘের কাছে গেছে। এইটা না হলেই এটা সম্ভব। আর যারা বাঘের ব্যবসা করে, বাঘ ব্যবসায়ী, এই যে 3টা বাঘের বাচ্চা পাওয়া গেছিল, এরা কিন্তু বাঘ ব্যবসায়ী, পাচারের উদ্দেশ্যে। যে পাচারের উদ্দেশ্যে এসেছিল। এবং আমরা জানি সুন্দরবনের গভীরে থেকে যে বনদস্যুরা যখন দেখে যে মানুষের কাছ থেকে যথেষ্ট আয় ইনকাম হচ্ছে না, তখন তারা বাঘ শিকারে এবং বাঘ ফাঁদ পেতে বাঘ ধরার কাজে তারা নিয়োজিত হয়। এ ধরনের প্রমাণ আমাদের কাছে আছে, হয়তো স্টোরিটা লম্বা হয়ে যাবে, না হলে হ্যাঁ, এই ধরনের অভিযোগও অনেক বেশি আছে। কাজে বাঘকে খাবার দেওয়া দরকার, বাঘের জন্য মিষ্টি পানির আয়োজন দরকার,
সুন্দরবনকে সাফারি পার্ক এটা করার তো মতো নিশ্চয়ই সম্ভব, এই সম্ভব। খাবার দেয়া বা এটা মিষ্টি ভারতীয় পানির সুন্দরবনে আয়োজন করেছে, করা ভারতীয় সুন্দরবনে সম্ভব। করেছে। আমরা আরো আলোচনায় ফিরবো জিয়া ভাই, আমি আরেকটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরে আসছি। বাংলাদেশে এখন আরেকটি বিরতি নিয়ে ফিরছি একটু পরে।